আমি হেলানা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে এই শেষ মুহূর্তে এসে এমন একটা এমসিকিউর সাজেশন শেয়ার করব, এই এমসিকিউগুলো করলে তুমি নিশ্চিতভাবেই 25 পাবে। হ্যাঁ, যারা এমসিকিউতে 20 বা 25 পেতে চাও, অবশ্যই 30 পেতে চাইলে একটু বেশি এফোর্ট দিতে হবে, কিন্তু 20 থেকে 25 বেশিও পেতে পারো কোনো কোনো বোর্ডে। আমি আজকে তোমাদের সঙ্গে 60টা এমসিকিউ, হ্যাঁ 6-0-60, এই 60টি এমসিকিউ যদি তুমি করো ইনশাল্লাহ তুমি কমন পাবা। আমি লিখিত দিব, মানে 20 থেকে 25, কেউ বেশিও পাবা, কিন্তু আমি কমই বললাম, ঠিক আছে? অর্থাৎ যারা ভয়ে আছো, অর্থাৎ মাত্র 3 থেকে 4টা রেকর্ড ক্লাস তৈরি হবে। আমি সেখান থেকে কয়েকটা এমসিকিউ আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমাদের শুধু এমসিকিউর মূল্য হচ্ছে 490 টাকা। তুমি মাত্র 2 ঘন্টা এমসিকিউ টোটাল কমপ্লিট করতে পারবা। আমি 124টা এমসিকিউ টাইপ তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তোমরা অনেকেই ভর্তি হয়েছে এবং অনেকে ভর্তি হওয়ার পরে আমার 20টা রেকর্ড ক্লাস ছিল। ওখানে আমি অনেক প্র্যাকটিস করিয়েছিলাম, মানে পাশাপাশি অনেক প্র্যাকটিস। তো যাই হোক, শিখিয়েছি অনেক বেশি, কিন্তু তারপরও দেখলাম যে 20টা রেকর্ড ক্লাস এই মুহূর্তে স্টুডেন্টরা কি সিকিউই করবে নাকি এমসিকিউই করবে। অনেকেই দেখতে পাচ্ছি যে একটা দিন পুরা লাগবে এমসিকিউর জন্য, তো একদিন দিতে চাইতেছে না, আরও কম। আবার কেউ আছে যে পাস করতে চায়। তো যারা 20 পেয়ে হ্যাপি অথবা 25 এর মধ্যে পেয়ে হ্যাপি, তাদের জন্য আমার আজকের এমসিকিউ জাস্ট ধামাকা। মানে আমি যেটা বলতেছি এত সুন্দর, মাত্র 60টা এমসিকিউ, 4টা রেকর্ড ক্লাস হবে, সর্বোচ্চ 3টাও হতে পারে আধা ঘন্টা করে, অর্থাৎ 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে টোটাল কমপ্লিট করতে পারবা। সো যারা এমসিকিউ নিয়ে এখনও ভয়ে আছো, তুমি শেষ চেষ্টা না করে নিজে হাল ছেড়ে দিতে পারো না, ক্লাসভেল তোমার সাথেই আছে। দ্রুত ক্লাসভেলে ভর্তি হয়ে যেতে পারো। একদিন 490 টাকাও যদি তোমার একটা লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে, তোমার একটা সঠিক সিদ্ধান্ত তোমার মোড় ঘুরাই দিতে পারে। সো তুমি চাইলে নিতে পারো। অনেকেই বলো ম্যাম আপনি কিন্তু চাইলে ফ্রিতে দিতে পারেন। হ্যাঁ, দিতে পারি, কিন্তু ফ্রিতে তোমরা যারা খোঁজো বা খুঁজতেছো তাদের জন্য আমার তেমন কিছু বলার নেই। কিন্তু আমার অলরেডি আমার এখানে প্রায় 2500-এর উপরে স্টুডেন্ট আছে যারা ভর্তি আছে, 2600 মেবি হবে বা একটু বেশিও হতে পারে, আমি ওইভাবে দেখি নেই। তারা আমাকে ভরসা করেছে, বিশ্বাস করেছে এবং উপকৃত হয়েছে। সো আমি যে 60টা বলেছি, আমি অনেক অ্যানালাইসিসের পরেই এগুলো বলেছি। তুমি মিলায় দেখবা এবং পরীক্ষা দিয়ে এসে এই ইউটিউবের এই ভিডিওর নিচেই তুমি কমেন্ট করবা তোমার উপকার হয়েছে কি হয়নি। আমি যদি কোনো কিছু দিই, গভীরভাবে অ্যানালাইসিস করে দিই, অনেক কিছু চিন্তাভাবনা করে দিই। সো উপকার তোমাদের হবেই 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 ইনশাল্লাহ। আমি এইটুকু বলতে পারি তোমাকে। কেমন? তোমার লাইফ চেঞ্জ হওয়ার জন্য এই 60টা এমসিকিউ যথেষ্ট। হয়তো ভাবছো অনেকে ম্যাথ পড়োই নেই, এমসিকিউ কিছুই করো নেই, কী করবে ভেবে পাচ্ছ না, তাদের জন্য ক্লাসভেল আছে। মাত্র 490 টাকায় ভর্তি হয়ে যাও। এই মুহূর্তে কোর্সের কথা বলছি, যার দরকার নেই সে দেখো না, সে এসো না। যার দরকার নিঃসন্দেহে নির্দ্বিধায় ভরসা করে বিশ্বাস করে আসতে পারো। কেমন? তোমাদের জন্য অপেক্ষা করছি আমি। চলো, প্রথমেই হচ্ছে আমাদের প্রথম অধ্যায় থেকে আমাদের 2টা এমসিকিউ, 3টা এমসিকিউ সাধারণত থাকে, সবচেয়ে বেশি থাকে কোনটা মূলত কোনটা অমূলত। তো এটা চেনার জন্য তোমাকে কিছু বেসিক আলোচনা জানতে হবে, মূলত কি আর অমূলত কি। চলো একটু জেনে নেই আমরা মূলত কি। মূলত হচ্ছে সকল পূর্ণ সংখ্যা এবং সকল ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যা কথাটা কি? পূর্ণ সংখ্যা মানে হচ্ছে প্লাসেরও সংখ্যা মাইনাসেরও সংখ্যা, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6 স্বাভাবিক যে সংখ্যাগুলো, অথবা -1, -2, -3, -4, অর্থাৎ প্লাস আর মাইনাস মিলিয়ে একটা সংখ্যা রেখা তৈরি হয়, বা একটা পূর্ণ সংখ্যা আমরা বলি, পূর্ণ সংখ্যার একটা সেট। ঠিক আছে? তার মানে 0, 1, 2, 3, 4, 0 একটি পূর্ণ সংখ্যা, মনে রেখো। আবার -1, -2, -3 এগুলো পূর্ণ সংখ্যা, অথবা 2/3, 4/5 এরকম যত ভগ্নাংশ আছে তাদেরকে আমরা কি বলবো? মূলত। ঠিক আছে? আরেকটু ব্যাখ্যা আছে, যদি কোনো ভগ্নাংশ দেখে আমি কনফিউজড হয়ে যাই, হ্যাঁ ভগ্নাংশ আছে কিন্তু আমি বুঝতে পারছি না এটা মূলদ হবে নাকি অমূলদ হবে, তখন আমি সসীম মূল ওই ভগ্নাংশটাকে ক্যালকুলেটারে আমরা এটাকে মানে দিব। দেওয়ার পরে আমরা এটাকে দেখব যে এটার যে দশমিক সংখ্যাটা এটা কি সসীম নাকি অসীম। যদি সসীম আসে, দশমিকটা ভালো করে বুঝো, যদি সসীম আসে অর্থাৎ ছোট্ট করে আসে, তখন আমরা বুঝবো এটা হচ্ছে মূলদ। যেমন 0.10, দশমিকের পরে ছোট্ট ঘর, খুব বেশি যায়নি, এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। ঠিক আছে? সকল পূর্ণ সংখ্যা 3, 4, 5, 6, 0 এগুলো হচ্ছে মূলদ। এছাড়া যদি কোনো সংখ্যার উপরে আবৃত দশমিক অথবা পৌনপুনিক থাকে, দেখলেই আমি বুঝবো সেটা মূলদ সংখ্যা। এই যে 5-এর উপরে একটা আবৃত দশমিক অথবা পৌনপুনিক যেটাই বলি না কেন, এই আবৃত দশমিকটা থাকার কারণেই এটা হচ্ছে এই সংখ্যাটা একটা মূলদ সংখ্যা। এগুলো বৈশিষ্ট্য তোমাকে চিনতে হবে। ঠিক আছে? আর কোনো পূর্ণবর্গ সংখ্যার উপরে বর্গমূল। প্রশ্ন হতে পারে ম্যাম পূর্ণবর্গ সংখ্যা কি? পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলোকে ভাঙলে বা বিশ্লেষণ করলে আবার ওই একই রকমের সংখ্যা পাওয়া যায়। একই রকমের সংখ্যা 2টা পাওয়া যায়,
তাদেরকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। যেমন 9, 9কে ভাঙলে 3 3 9, 4কে ভাঙলে 2 2 4, কিন্তু 6কে ভাঙলে 3 2 6 একই রকম সংখ্যা পাওয়া যায়নি। তার মানে যাদেরকে ভাঙলে একই রকম সংখ্যা মানে 2বার পাওয়া যায়। 64, তোমার কি হচ্ছে 8 8 64, 49 7 7 49, 36 6 6 36, 81 9 9 81, এই টাইপের সংখ্যাগুলিকে বলা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, পূর্ণবর্গ সংখ্যার উপরে যদি বর্গমূল থাকে তাহলে তাকে বলা হচ্ছে মূলদ। আর পূর্ণবর্গ নয় এমন সংখ্যার উপরে বর্গমূল √5, √3, √2, √7, √8, √10, √9 না, √9 কিন্তু আবার পূর্ণবর্গ, কারণ 3 3 9 ওটাকে ভাঙা যায়। এবং এটা ছিল সসীম দশমিক, এটা হচ্ছে অসীম দশমিক। অসীম মানে হচ্ছে কোনো একটা সংখ্যাকে ক্যালকুলেটারে মানে বর্গমূল করার পরে দেওয়ার পরে যদি এটা ক্যালকুলেটার জুড়ে একটা সংখ্যা আসে এলোমেলো এলোমেলো 6 3 5 6 9 11 12, মানে 11 12 না, যদিও 1 থেকে 0 থেকে 9-এর মধ্যে এলোমেলো সংখ্যাগুলো বারবার ঘুরে ফিরে যদি আসে একই রকম প্যাটার্নের না, তখন আমরা বুঝবো এটা অসীম দশমিক, চলছে তো চলবেই এবং এটা মিলছে না, তাহলেই সেটা হবে কি আমার অমূলদ সংখ্যা। চলো খুঁজে বের করি। এইখানে আমাকে বলেছে কোনটি অমূলদ সংখ্যা। এখানে দুটো ব্যাখ্যা আছে যে যদি এমসিকিউতে আসে মূলদ সংখ্যা কোনটি, সকল পূর্ণ ও ভগ্নাংশ সংখ্যাকে বলা হয় মূলদ সংখ্যা, আর সকল মূলদ ও অমূলদকে একসাথে বলা হয় বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা হচ্ছে মূলদ অমূলদ, আর মূলদ সংখ্যা হচ্ছে সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যাকে বলা হয়। ঠিক আছে, ওকে। কোনটি অমূলদ সংখ্যা? আমি অমূলদ নিশ্চয়ই একটা হবে, তো মূলদ চিনতে পারলে তো অমূলদ আমি বের করতে পারবো। আমি একটু আগে এখানে শিখলাম পূর্ণবর্গ যদি হয় কোনো সংখ্যা তাহলে সেটা মূলদ। তাহলে √9 3 3 9 এটা একটা মূলদ সংখ্যা। কেন? কারণ এটা পূর্ণবর্গ, তার উপরে বর্গমূল 3 স্কোয়ার দিলে স্কোয়ার রুটে কাটাকাটি গিয়ে একটা স্বাভাবিক সংখ্যা এসে চলে আসবে পূর্ণ সংখ্যায়। ওকে, আমরা শিখেছিলাম যদি কোনো সংখ্যায় সসীম দশমিক থাকে, দশমিক সংখ্যাটা লিমিটেড হয়, তখন সে মূলদ, তাহলে এটা একটা মূলদ। আমরা শিখেছিলাম কোনো সংখ্যার উপরে পৌনপুনিক থাকলে সেটাও মূলদ, তার মানে একটা মূলদ, দুইটা মূলদ, তিনটা মূলদ, তিনটা বৈশিষ্ট্যের তিনটাই মূলদ। তাহলে একমাত্র যেই ব্যক্তিকে পাওয়া গেল √7, প্রথম শর্ত মিলে কিনা পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল। হ্যাঁ, √7কে কি ভাঙলে 3 3 6, 4 4 7 এমনকি পাওয়া যায়? পাওয়া যায় না। পূর্ণবর্গ নয় এমন সংখ্যার উপরে বর্গমূল, এছাড়া অসীম দশমিক। চলো তোমাকে একটা অসীম দশমিকের একটা নমুনা দেখাই। আচ্ছা, √7, এই হচ্ছে রুট, এই হচ্ছে 7, ইকুয়াল দিলাম। ওকে, দেখো তো 2.64575513111 একটাও কি মিলছে? এলোমেলো সংখ্যা ক্যালকুলেটর জুড়ে অসীম দশমিক। সো অসীম দশমিক এবং পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল, দুইটা বৈশিষ্ট্য মিলে যাচ্ছে। সো এটাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা। দ্যাটস ইট। নিচেরটা কি, কোনটা মূলদ? মূলদ নিশ্চয় একটা, তাহলে অমূলদ কয়টা? আমরা একটু নর্মালি খালি চোখে এক নজর দেখে নিব। এক নজর দেখার পরে আমরা দেখব পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল। আমরা জানি √6 কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়, আর পূর্ণবর্গ দিয়ে স্বাভাবিক সংখ্যাকে জীবনেও কাটা যায় না। সো এই যে √5, এই যে √10, √5 হচ্ছে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল, √10ও পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল। সো এইটাও বাদ, এইটাও বাদ। √8, √7, √8 পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল। ঠিক আছে, কারণ √7 নিজে একটা মৌলিক সংখ্যা। সো এইটা বাদ, এইটা বাদ, এইটা বাদ, বাকি রইল কি এইটা। এখন এইটা যে সত্যিকার অর্থেই আমার মূলদ সংখ্যা, এটা আমি কিভাবে বুঝবো? আমি একটু এটার জন্য একটা পেজ নিব। পেজটা হচ্ছে যেমন এখানে হচ্ছে √7 আর একটা হচ্ছে √48, দুইটার মধ্যে আলাদা আলাদা আছে অথবা দুইটার মধ্যে একসাথে আছে, একই কথা। এটাকে আমি তোমাদের সহজ সুবিধার জন্য আমি যদি একটু ভাঙি, 3 9 27, 3 16 48, 3 আর 3 কেটে দিলাম √9, √9 একটি পূর্ণবর্গ সংখ্যা, √16 একটি পূর্ণবর্গ সংখ্যা। √9কে ভাঙলে উপরে পাবো 3, √16কে ভাঙলে পাবো 4, 3/4 সকল ভগ্নাংশ সংখ্যাকে আমরা মূলদ বলতে পারি, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত সসীম দশমিক, ওই যে যদি আমার তারপরে সন্দেহ লাগে আমি ক্যালকুলেটর বের করে 3/4 দিয়ে যদি দশমিক সংখ্যাটা লিমিটেড পাই, তখন আমি চোখ বন্ধ করে বলতে পারবো তাদেরকে যে এটা হচ্ছে, আমি একটু দেখবো তোমাদেরকে কত পাচ্ছি আমরা, 3/4, এই কতই 0.75 লিমিটেড সংখ্যা, খুব বেশি হয়নি। চোখ বন্ধ করে বলতে পারি এটা একটা মূলদ সংখ্যা। ঠিক আছে, অথবা যদি এটাও তোমার কাছে কঠিন লাগে নর্মালি √7 দিয়ে ভাগ √48 দিতে পারো। ঠিক আছে, দিলেও তুমি নর্মাল স্বাভাবিক সংখ্যা পেয়ে যাবা। এই ধরনের অঙ্ককে যদি আমাদেরকে বলে সামান্য ভগ্নাংশে প্রকাশিত করো, তখন আমরা কিভাবে করব? এই অঙ্কগুলো, এটা একটা নিয়ম আছে, এগুলোকে বলে পৌনপুনিক বা আবৃত দশমিক মাথার উপরে। এই যে আবৃত দশমিক দেখতে পাচ্ছি, এগুলোর একটা নিয়ম আছে। এগুলো যতটার উপরে থাকবে ঠিক
মানে ততটাই এখানে পৌনঃপুনিক বা আবৃত দশমিক। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে, এই জায়গায় একটা আবার এই জায়গায় একটা, কিন্তু মাঝখানে নাই। যদিও মাঝখানে নাই, না থাকলেও এটা মাঝখানে আছে। কেন? কারণ দুই পাশে তোমাকে আটকে দিয়েছি, মানে মাঝখানে যা আছে সবই আমার জায়গা, ঠিক আছে, আমার দখলে সব। তো দুই পাশে আটকে দিয়েছি মানে 1 2 3 তিনটার মধ্যে পৌনঃপুনিক। এগুলোকে সামান্য ভগ্নাংশ করার নিয়ম হচ্ছে, যতগুলো পৌনঃপুনিক থাকবে নিচে ঠিক ততটাই 9 লিখবো আমরা। তাহলে 1 2 3, তিনটা 9 লিখলাম। লিখার পরে এইবার আমি যেটা করব সেটা হচ্ছে, এই যে 3টা 9 লিখলাম, এবার পৌনঃপুনিক ছাড়া যদি কোনো সংখ্যা থাকে দশমিকের ডান পাশে, ঠিক ততগুলো শূন্য লিখব। কিন্তু পৌনঃপুনিক ছাড়া দশমিকের ডান পাশে কোনো সংখ্যা নেই। কিন্তু যদি একটু এইদিকে ভালো করে তাকাই, এইদিকে একটাই পৌনঃপুনিক, সেজন্য আমি একটা 9 লিখেছি। এদিকে 3টা পৌনঃপুনিক, এই জন্য আমি 3টা 9 লিখেছি। এখানে পৌনঃপুনিকের বাহিরে দশমিকের এই পাশে ডান পাশে আরও 2টা সংখ্যা আছে পৌনঃপুনিক ছাড়া, মানে আবৃত দশমিক ছাড়া। এই জন্য তাদের জন্য আমি নিচে শূন্য লিখব। সব কাজ কিন্তু নিচেই করতেছি। এখানে যেহেতু কোনো পৌনঃপুনিক ছাড়া সংখ্যা নাই, সেজন্য আমাকে কোনো শূন্য লিখতে হয় নাই। ওকে, এইবার মূল সংখ্যাটা পুরো উপরে দেখে দেখে তুলে দিব। খুব ভালো করে খেয়াল করব আমরা। 2টা কাজ করলাম, পৌনঃপুনিক যতগুলো থাকবে ততগুলো 9, পৌনঃপুনিক ছাড়া যতগুলো থাকবে ততগুলো শূন্য। যেহেতু এই পাশে পৌনঃপুনিক ছাড়া নাই, এই জন্য শূন্য দেই নেই। এই পাশে পৌনঃপুনিক একটা আছে, একটা 9 দিয়েছি, পৌনঃপুনিক ছাড়া 2টা আছে, 2টা শূন্য দিয়েছি। ভালো কথা। এইবার এই মূল পুরাটা সংখ্যা লিখব, যতটুকু আছে 5 5 5 2 3 4 পুরাটা লিখলাম। এইবার পৌনঃপুনিক ছাড়া যতগুলো সংখ্যা থাকবে তাদেরকে মাইনাস করব উপরে। পৌনঃপুনিক ছাড়া যদি থাকে নিচে শূন্য লিখব, পৌনঃপুনিক ছাড়া থাকলে তাদের জন্য উপরে তাদেরকে বিয়োগ দিয়ে দিব। কিন্তু যেহেতু এইখানে পৌনঃপুনিক ছাড়া কেউই নেই, অতএব নিচে শূন্য লেখার দরকার পড়ে নাই, উপর থেকে বিয়োগ দেওয়ারও দরকার পড়ে নেই। কিন্তু এইখানে যদি দেখি আমি এই নিচেরটা, এটাকে দেখলে আমি দেখব পৌনঃপুনিক ছাড়া 2টা, এই জন্য 2টা শূন্য। পৌনঃপুনিক ছাড়া 2টা সংখ্যা, ওই 2টা সংখ্যাকে 55কে আমি বাদ দিয়েছি। বাদ দেওয়ার পরে 555 থেকে 55কে বাদ দিলে 500 থাকে, 234কে তো আর বাদ দেওয়ার মতো কেউ নেই। যদি এটা কাটাকাটি করি, 0 0 কাটা 5 ভাগের 9, এই যে আমার উত্তর হচ্ছে, এটার উত্তর হবে 5 ভাগের 9। এটা তো আমি তোমাকে ডেমো দিছি। আর এইটার আনসার হবে, আমি যদি এটাকে একটু কাটাকাটি করতে চাই, 9 দিয়ে কাটবো, যেহেতু 9 আছে, 9 1 9 9 1 9 9 1 9। এখন এইটা 9 দিয়ে যাবে কিনা, এটা তো সহজে বোঝা যায়, 1 9 9 9 1 দিয়ে। এই দেখো, এরকম বড় ভাগ করার জন্য আমি তোমাকে একটা টেকনিক বলে দিই। যদি কোনো সংখ্যা 3 বা 9 দিয়ে যায় কিনা এটা বুঝবা কেমনে? যদি এই সংখ্যাগুলোর যোগফল 3 দিয়ে ভাগ যায়, তাহলে এই সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যাবে। 3 আর 2 কত? 5, 5 আর 4 কত? 6 7 8 9। এই 3টা সংখ্যার যোগফল হচ্ছে, 3টা অঙ্কের যোগফল হচ্ছে 9। সংখ্যা না অঙ্ক, 3টা অঙ্কের যোগফল 9। 9কে 9 দিয়ে ভাগ যায়, হ্যাঁ 9 1 9। যদি এইটার যোগফল 9 দিয়ে ভাগ যায়, তাহলে এই সংখ্যাটাও 9 দিয়ে যাবে যাবে যাবে, 3 দিয়েও যাবে। সেম একই শর্ত 2টার জন্য। তাহলে 9 দিয়ে যদি যায়, 9 2 18, 23-এর মধ্যে থেকে 18 নিয়ে গেলাম, রইল বাকি 5। 5কে মনে মনে যদি এখানে বসাই, 54, মনে মনে এখানে বসাইলাম, তাহলে 9 দিয়ে কাটলে 6 9 54। ইয়েস, উপরে 26, নিচে 1 1 1। এই যে আমার 26 আর এই যে 1 1 1। আর এটা তো আমি তোমাকে ডেমো করাই দিলাম। আমি আশা করি বুঝাইতে পারছি প্রথম অধ্যায় থেকে এনাফ। আমি আরও যদি 2টা 3টা ব্যতিক্রম থাকে তুমি নিশ্চয়ই করতে পারবা। এত বেসিক বুঝাই দিছি, না পারার তো কথা না। এই টাইপের অঙ্কগুলো করার জন্য আমাদেরকে ক্রমজোড়ের অঙ্ক, এগুলো খুব সহজেই আমরা ক্যালকুলেটরের সাহায্যে করতে পারবো। আমি তোমাদেরকে একদম প্রথমে এখানে এক্স ও ওয়াই, মানে এটা একটা 2 চলক এক্স আর ওয়াই, এই পাশ থেকে একটা ক্রমজোড় নিব আর ওই পাশ থেকে একটা নিব, প্রথমটার জন্য প্রথমটা, দ্বিতীয়টার জন্য দ্বিতীয়টা। তো এইভাবে করে এখানে জাস্ট একটু তুলেছি, x - 2y = 1, 3x + 2y = 19। ঠিক আছে, এবার এটাকে তোলার যে এবার এটাকে ক্যালকুলেটরকে রেডি করব। তো ক্যালকুলেটরকে রেডি করার জন্য প্রথমেই আমি মুডে চাপ দিলাম। মুডে চাপ দেওয়ার পরে 8টা অপশন খুঁজে পাবো। COM, হ্যাঁ, STAT, EQN, তো কমপ্লেক্স, হ্যাঁ, আরও অনেক কিছু আছে এখানে, বেজ, তো ম্যাট্রিক্স, হ্যাঁ, টেবল। তো এগুলোর মধ্যে 5 নম্বর EQN, ইকুয়েশন যেটা 5 নং, ওইটাতে আমি ক্লিক করব, এই 5, বাস। 5 দেওয়ার পরে এবার এখানে 4টা অপশন আছে। আমি কি নিয়ে কাজ করতে চাই, আমার চলক এখানে, মানে এখানে মান এখানে কেমন আসতেছে, পদ কয়টা? 3টা। অর্থাৎ এই পাশে x y ইকুয়াল দিয়ে ওই পাশে একটা, এই পাশে মানে 2টা পদ, ওই পাশে একটা পদ। তো এটা প্রথমেই দেখতে পাচ্ছি, প্রথমে ANX BNY = CN, অর্থাৎ প্লাসের এই পাশে 2টা পদ, কোনো উপরে চলক টলক, উপরে কোনো পাওয়ার নাই, হ্যাঁ, মানে উপরে কোনো ঘাত নাই। আর এই পাশে হচ্ছে ইকুয়ালের এই পাশে, তার মানে এটা 1 নং।
তো এটা দেখতে এটার মতো মিলে গেছে, যারটার সাথে মিলবে ওটার সাথে দিব, 1 নংয়ের জন্য 1-এ ক্লিক করব, ব্যাস। এইবার এদের প্রত্যেকের সাথে আমি সহগ চিন্তা করব। সহগ কি? সহগ হচ্ছে এদেরকে বলে চলক। চলকের সাথে এক্স ওয়াই এগুলোকে চলক বলে, এগুলোর মান আমরা পাবো। কিন্তু এগুলোর সাথে কি যখন যে সংখ্যা থাকবে তাকে বলে সহগ। ওয়াইয়ের সহগ 2, এক্সের সহগ 1, কিছু নাই মানে 1, এক্সের সহগ এখানে 3, ওয়াইয়ের সহগ এখানে 2, ঠিক আছে? আর এগুলো তো ধ্রুবক মানই আছে। সো আমি সহগগুলো এখানে বসাবো। অলরেডি রেডি হয়ে আসছে। এক্সের মান কিছু নাই মানে প্রথমে 1 দিলাম, 1 দিয়ে ইকুয়াল চাপবো। এবার ওয়াইয়ের মান শুধু 2 না, চিহ্ন মাইনাসের থাকলে দিতে হবে, প্লাস হইলেও দিতে হবে, তাহলে -2 দিলাম, -2 ইকুয়ালে চাপলাম, ইকুয়াল চাপতে ভুলবা না। এরপরে কত? 1, 1 তো প্লাসের, মাইনাস হলে দেওয়া লাগতো, প্লাস আর দেওয়া লাগছে না, ইকুয়াল, ব্যাস প্রথম লাইন শেষ। দ্বিতীয় লাইনে যাব, খুব ফাস্ট করব। প্রথমে 3 সহগ ইকুয়াল, পরেরটা হচ্ছে +2 ইকুয়াল, পরেরটা হচ্ছে 19 ইকুয়াল। এবার আমরা দেখব এক্সের একটা মান পেয়েছি আমি 5, ওয়াইয়ের একটা মান পেয়েছি আমি 2, অর্থাৎ 5 আর 2, দ্যাটস ইট, পেয়ে গেছি 5 আর 2। কোনো সমস্যা? এই ধরনের যত ক্রমজোড় আসবে আমরা ক্যালকুলেটরে আশা করি বের করতে পারবো। আমি দেখাই দিছি তোমাদেরকে। 5 নম্বর যেটা, এইচ ইকুয়াল এবি হলে পিএইচ এর উপাদান সংখ্যা কত? একটু মনোযোগ দিয়ে আমরা খেয়াল করব। ওইটাতে একটু পরে যাই, আগে 6 করি তারপরে ওইটাতে যাই। যদি পি ইকুয়াল 3, 4, 5, 6 হলে পি সেটটির উপাদান বা সদস্য কতটি? বাবা চলো এটার জন্য একটু বেসিক জেনে নেই। আমরা একটু দেখব, এখানে আমি একটু আগে তুলে রেখেছি। সদস্য বা উপাদান কি? উপাদান বা সদস্য হচ্ছে এই যে পি ইকুয়াল যে কয়টা সংখ্যা থাকবে এরাই হচ্ছে সদস্য বা উপাদান। তাহলে এখানে 3, 4, 5, 6 কয়টা সদস্য আছে? এখানে 4টা। উপাদান কয়টা? 4টা। এই এইচের উপাদান বা সদস্য কয়টা? 2টা। ঠিক আছে? এরকম কোনো একটা কিছু থাকে তার মধ্যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে কটা থাকবে ওটাই হচ্ছে উপাদান। এই উপাদানগুলোকে ছোট হাতের এন দিয়ে প্রকাশ করা হয়। ওকে, ঠিক আছে। তাহলে আমাকে যদি বলে এই পি সেটটির উপাদান বা সদস্য কতটি, চোখ বন্ধ করে বলবো 4টি। খেয়াল করো, যদি আমাকে বলে এই পি সেটটির উপসেট কতটি, তখন আমি 2n অর্থাৎ 2 এর উপরে ওই যে উপাদানকে বসাবো, যা হবে তাই হবে এটার উপসেট। চলো তো একটু দেখি আমরা এটার উপসেট কতটি। এই যে 2n মানে 2 এর উপরে n মানে কতটি? 4টি। তাহলে 2 এর উপরে যদি পাওয়ার 4 হয় তাইলে এটার মান আসতেছে 16। কেমনে? 2 4 বার, 2 গুণ 2 গুণ 2। ঠিক আছে? তাহলে 2 যদি 4 বার হয় তাহলে কত আসতেছে আমার মান? 16। চোখ বন্ধ করে আমি এটা দিতে পারবো, সেটটির কত উপসেট কতটি? 16। এই যে এটাই হচ্ছে মানে মূল, আমি অনেকগুলো দিয়ে তোমাকে বুঝাইছি। তাহলে এটা হচ্ছে 16। ঠিক আছে, দিলাম। ওকে, এটা যদি হয় 16 মানে এটা হচ্ছে এটা, হ্যাঁ, এটার এটা। এইবার আমি যেটা করব, যদি বলে এই পি সেটটার প্রকৃত উপসেট কয়টি? খেয়াল করো, 3টা প্রশ্ন। যদি বলে এটার উপাদান বা সদস্য কয়টা? 4টা। যদি বলে এটার উপসেট কয়টা? 16টা। যদি বলে এটার প্রকৃত উপসেট কয়টা? প্রকৃত উপসেট হচ্ছে 2n-1, এই সূত্র। ঠিক আছে? অর্থাৎ যদি আমি এইখান থেকে খুব ভালো করে খেয়াল করো, এই যে মোট থেকে প্রকৃত উপসেট মানে যা বেরোবে উপসেট তোমার, তার থেকে 1 মাইনাস করে দিবা। তাহলে 16 থেকে যদি 1 মাইনাস করি কত হয় প্রকৃত উপসেট? 15। এখন আমার কাছে কি চাইবে তার উপর ডিপেন্ড করতেছে। যদি প্রকৃত উপসেট চায়, খেয়াল করো, সদস্য 4টা, উপসেট 4, যত পাওয়ার হবে, যদি পাওয়ার 3টা হইতো তাহলে 2n দিতাম, তাহলে 8 হইতো। যদি প্রকৃত উপসেট কয়টা, তাহলে 8 থেকে তখন 1 মাইনাস করতাম, 7 হইতো। এখন 16 থেকে 1 মাইনাস করছি, কত হয়েছে? তাহলে এরকম সদস্য কমতে পারে, বাড়তে পারে। 3, 4, 5-এর জায়গায় 2টা, এই যেমন 2টা সদস্য, এর উপাদান কয়টা? 2টা। যদি বলে এটার উপসেট কয়টা? 2n মানে 2 এর উপরে 2, 2 দুগুণে 4। যদি বলে এটার প্রকৃত উপসেট কয়টা? 4 থেকে 1 মাইনাস করে দিলে 3। আমি আশা করি বুঝাইতে পারছি। এই অঙ্কগুলো সমাধান করার জন্য উপাদান, সদস্য, উপসেট খুব সুন্দর করে আমি তোমাকে কিছু 2 এর 3 পাওয়ারের মান তোমাকে মনে রাখতে হবে। তোমরা যদি পারো স্ক্রিনশট দিয়ে নিবা, আমি তোমাদের জন্য এটা নিজে রেডি করেছি। কেমন? চলো একটু দেখি আমরা এটা। তোমরা খাতায়, আমি সরে যাচ্ছি, এটা তোমরা একটা স্ক্রিনশট দিবা বা খাতায় তুলে ফেলবা। 2 এর 10 পর্যন্ত মান তোমাকে জাস্ট ঠোঁটস্থ থাকতে হবে, জাস্ট হুরুর করে যাতে আমার মুখ দিয়ে বেরোয়। ঠিক আছে? 3 এর মান 6 পর্যন্ত মুখস্থ থাকতে হবে। 4 এর মান 4টা থাকলে যথেষ্ট, 5 এর মান 4টা থাকলে যথেষ্ট, 6 এর মান 2টা, 7 এর মান 3টা।
এগুলো তোমাকে মুখস্থ যে তুমি বলতে পারো ম্যাম ক্যালকুলেটর আছে, না বাবা ক্যালকুলেটর থাকলেও ক্যালকুলেটর তোমার এত সহজে এই কাজটা করে দিবে না। ক্যালকুলেটর ক্লিক করতে চিন্তা করতে যে সময় লাগবে তার চেয়ে অটো তোমার ঠোঁট চলবে, একদম মানে দেখলেই চিনে যাবা, চোখ দেখলেই চিনে যাবে এরকম অবস্থা। এখন বাবা 2 এর উপর 0 থাকা মানে 1, 2 এর উপর 1 মানে 2, 2 এর উপর স্কোয়ার মানে 4, 4 মানে 2 স্কোয়ার, 2 এর উপর কিউব মানে 8, 2 এর উপর 4 মানে 16। এই যে দেখো 2 এর উপর 5 মানে 32, যদি 32 থাকে কোন এই যে এটা আমার কাজে লাগবে, যদি 32 থাকে তাহলে 32-এর এই 32 এটা হচ্ছে উপসেট। যেমন এই যে একটু আগে আমরা বের করলাম 2 এর উপর 4, তাহলে উপসেট কয়টা 16টা, তাহলে উপসেট যদি 16 হয় তাহলে উপাদান ছিল কয়টা, n ছিল কয়টা 4, যদি উপসেট হয় 32টা n থাকবে কয়টা 5টা, যদি উপসেট হয় 64টা n হবে কয়টা 6টা। এইগুলি ঠোঁটস্থ থাকতে হবে। 2 to the power 5 32, 2 to the power 6 64, 2 to the power 7 128, 2 to the power 8 256, এইটুকু জাস্ট বেশি এনাফ, যথেষ্ট, এটা খুব রেয়ার, 8 পর্যন্ত যথেষ্ট। ঠিক আছে। আবার 3-এর যে পাওয়ারগুলো 3 দুইবার যদি হয় 9, 9 মানে 9 যদি হয় কোনো কিছুর ধরো সদস্য উপসেট, তাহলে পাওয়ার হবে কত 2। এই যে 3 যদি 3 বার হয় 27, 3 যদি 4 বার হয় 81, 3 যদি 5 বার হয় 243, 3 যদি 6 বার হয় 729। 2 আর চতুর্থ অধ্যায়ের মধ্যে এগুলো আমার লাগবে। ঠিক আছে, চলো এখন 2 দিয়ে আমার কাজ সারবে, আমি 2 এর মধ্যেই চলে যাচ্ছি। তাহলে এই যে এই মুহূর্তে আমরা দেখলাম 2 to the power n মানে 2, 2 to the power 4, 4 হইলে কয়টা হবে 16। এখন কখনো না আবার বাবা উল্টায় থাকতে পারে, পি সেটের উপসেট যদি হয় 16টি তাহলে উপাদান হবে কয়টি, উল্টা চাইতেই পারে। তাহলে 16টা হইলে উপাদান তুমি জানো কত হইলেই 16 হয়েছিল পাওয়ার, উপরে 4 হইলে সদস্য হচ্ছে 4। যদি বলে এই যে এখানে পি সেটের উপসেট যদি 64 হয় তাহলে সদস্য কয়টা ছিল 64 হইলে বাবা এই যে দেখো তো তোমাদেরকে একটু আগে তোমাকে দেখাইলাম, এই যে পি সেটের সদস্য, কারণ 2 এই বেজ লাগবে, 2 ছাড়া হবে না, কারণ সূত্রটাই 2 to the power n। ঠিক আছে, তাহলে 64 যদি হয় মা এই যে 64, এই 64 হইলে এটার সদস্য কত থাকতে হবে 6। যদি 64 32 হয় কত থাকতে হবে সদস্য 5। যদি 64 সদস্য যদি উপসেট যদি 16 হয়, উপসেট 16টা হইলে সদস্য কত হবে 4। উপসেট যদি 64 হয় সদস্য কত হবে 6। বাবা এগুলির কোনো বিকল্প নাই, ক্যালকুলেটরের চেয়ে ফাস্ট এগুলো তুমি করতে পারবা। ওকে, তার মানে একটা প্রশ্ন দিয়ে আমি তোমাকে 4টা দেখাই দিলাম, এই একটা প্রশ্ন দিয়ে যেইটা চাক এই 4টার যে কোনোটা আসতে পারে, তুমি রেডি থাকবা।